রাস্তার পিচ থেকে তখনও আগুনের ফুলকা বের হচ্ছে। তিথির বুকের ধকবকানি যেন কান ফাটানো শব্দের মতো নিজের কানেই বাজছে। ঘাম আর চোখের জলে একাকার হয়ে সে যখন দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াচ্ছিল, ঠিক তখনই পায়ের স্যান্ডেলটা বিট্রে করলো। পা হড়কে একদম মাঝ রাস্তায় ধপাস করে আছাড় খেলো সে। হাঁটুর ছাল উঠে গিয়ে জ্বালা শুরু করলেও সেই ব্যথার চেয়ে বড় হয়ে দাঁড়ালো মনের ভয়। তিথি কোনো মতে টাল সামলে ঘুরে তাকাতেই দেখলো যমদূতের মতো আয়ন আসছে। ধীর স্থির পায়চারি, কোনো তাড়াহুড়া নেই তার মধ্যে, কারণ সে জানে তার শিকার তার হাতের মুঠোয়। তিথি রাস্তার ধুলো মাখা পিছেই বসে পড়ল। আয়ন যত এক পা দু পা করে এগিয়ে আসছে, তিথি ততই দুই হাতে মাটিকে আঁকড়ে ধরে পেছনের দিকে ঘষতে ঘষতে সরছে। তার চোখের মনি কাঁপছে আতঙ্কে। কাঁপা কাঁপা ঠোঁট জোড়া এক করে তিথি মিনতি শুরু করলো। প্লিজ আয়ান, এইবারের মতো মাফ করে দাও। আমি কসম করে বলছি আর কখনো তোমাকে না বলে বাইরে আসবো না। প্লিজ এবারের মতো ছেড়ে দাও। আয়ন ঠিক তার সামনে এসে থামলো। খুব ধীর স্থিরভাবে নিজের পায়ের জুতোটা ঠিক করে পরে নিল সে, যেন কোনো বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে একজোড়া রক্তবর্ণ চোখ দিয়ে তিথির দিকে তাকালো। রাস্তায় রোদের তীব্রতায় আয়নের মাথার পেছন থেকে আসায় তার ছায়াটা দীর্ঘ হয়ে তিথির উপর পড়ে রয়েছে, যা পরিবেশটাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। আয়ান পাথরের মতো কঠিন গলায় বলল, মাফ? তিথি, তুই কি জানিস না আয়ান খানের রাজ্যে ভুলের কোনো ক্ষমা নেই? আর সেখানে আসামি যখন আমার নিজের বউ, তখন ক্ষমার প্রশ্ন তো দূরে থাক, সহানুভূতির ছিটে ফোঁটা অবশিষ্ট থাকে না। কথাটা বলেই আয়ান এক পা এগিয়ে তিথির একদম কানে ঝুঁকে এলো। তারপর শীতল কণ্ঠে হুকুম দিল, ওঠ রাস্তা থেকে। এই নোংরামির মধ্যে বসে নাটক করে আমার রাগ আর বাড়াস না। আয়ান কথাটা শেষ করে এক ঝটকায় তিথির হাতটা ধরে দাঁতে দাঁত চেপে টেনে ওকে দাঁড় করিয়ে দিল। রাস্তার ধুলো মাখা অবস্থায় তিথির টাল সামলাতে না সামলাতে কোনো মতো ওড়নাটা টেনে ঠিক করলো। ভয়ে তার কণ্ঠস্বর কাঁপছে, তবুও শেষবারের মতো মিনতি করে বলল, আয়ান প্লিজ এবারের মতো মাফ করো। আমি আমি জাস্ট একটু ঘুরতে এসেছিলাম, এর বেশি কিছু না। কিন্তু আয়ান যেন কিছুই শুনল না। সে আরো কঠোর হয়ে তিথির হাতটা এমনভাবে মুচকে ধরলো যে তিথি যন্ত্রণায় কুঁকড়ে গেল। আয়ান তিথির চোখের দিকে তাকিয়ে তপ্ত সরে বলল, ঘুরতে এসেছিস বুঝলাম, কিন্তু আমার কাছ থেকে পারমিশন নিয়েছিস? এতক্ষণ ভয়ে কুঁকড়ে থাকলেও ব্যথার চোটে তিথির ভেতর থেকে জেদটা বেরিয়ে এলো। সে রেগে গিয়ে এক হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, আয়ান ভাই ছাড়ো, ব্যথা লাগছে। আর কি বললে তুমি? তোমার কাছ থেকে অনুমতি নেব কেন? আমি তো আগেও কতবার বাসা থেকে বেরিয়েছি, একা ঘুরেছি, তখন তো কাউকে বলতে হয়নি। তাহলে আজ কেন তোমাকে বলে আসতে হবে? তিথির মুখে মুখে কথা বলাটা যেন জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিল। মুহূর্তের মধ্যে এক ঝটকায় তিথিকে রাস্তার পাশের একটা পিলারের সাথে চেপে ধরলো এবং নিজের কনুই দিয়ে তিথির গলায় হালকা চাপ দিয়ে তার কানের একদম কাছে মুখ নিয়ে এলো। আয়ানের তপ্ত নিঃশ্বাস তিথির কানে রাখছে। সে শান্ত কিন্তু বিষাক্ত গলায় ফিসফিস করে বলল, তুই শুধু তিথি ছিলি, কিন্তু এখন তুই মিসেস তিথি, আয়ানের ওয়াইফ। তাই এখন থেকে তোর প্রতিটা নিঃশ্বাস ফেলার আগেও আমার পারমিশন নিতে হবে। তুই একটাবার আমাকে বলে দেখতি আমি তোকে যেতে দিতাম কিনা, কিন্তু তা না করে তুই আমাকে পাত্তাই দিলি না। নিজের সাহস দেখে একা চলে এলি। এর জন্য তোকে এখন এমন শাস্তি দেবো যা তুই সারা জীবন মনে রাখবি। কথাটা বলে আয়ান আবার তিথির চোখের দিকে তাকিয়ে বৈশাচের হাসি হেসে পুনরায় বলল, তোর শাস্তিটা কি জানিস? এই যে সামনে রাস্তার মাঝখানটা দেখেছিস, ওইখানে গিয়ে সবার সামনে দাঁড়িয়ে দুই কান ধরবি আর এক পা উঁচু করে দাঁড়িয়ে থাকবি। তারপর চিৎকার করে বলবি, আমি অপরাধী, আমি আমার স্বামীর অবাধ্য হয়েছি, তাই এখন শাস্তি পাচ্ছি আর শিক্ষাও পাচ্ছি। আমি মিসেস তিথি খান, কথা দিচ্ছি আমি আর কখনো এমন ভুল করব না এবং সব সময় আমার স্বামীর কথা মতো চলবো। নায়নের মুখে এমন চরম উদ্ধত কথা শুনে তিথির চোখ দুটো বিস্ময় আর অপমানে ছানা বড়া হয়ে গেল। সে অবিশ্বাস্য দৃষ্টিতে তার দিকে তাকে চিৎকার করে বলে উঠল, অসম্ভব, আমি কখনো পারবো না। আয়ান এক মুহূর্ত দেরি করলো না। সে তিথিকে আরো শক্ত করে পিলারের সাথে চেপে ধরলো। তার চোখের মনি দুটো যেন আগুনের গলার মতো জ্বলছে। সে তিথির গলার কাছে নিজের মুখটা আরো নামিয়ে এনে ফিসফিস করে হাড় হিম করা হুমকি দিল, সোজা কথায় কান ধরে দাঁড়াবি, নাকি আমি ঠিক এই মুহূর্তেই সবার সামনে তোর এই নরম ঠোঁটগুলো নিজের দখলে নিয়ে কমলার রস খাওয়ার মতো তৃপ্তি করে খেতে শুরু করব। তিথি রাগে লজ্জায় আর অপমানে সিটিয়ে গেল। আয়নের এমন বেহায়াপনা কথা শুনে তার গা রি রি করে উঠল।
লোকটার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তিথি দাঁতে দাঁত চেপে আক্রোশের সুরে বলে উঠল, অসভ্য একটা, সারা রাত তো আমায় জ্বালিয়ে মারো, দিনেও কি একটু শান্তি দেবে না? তোমার মাথার সব চুল পেকে যেন টাক হয়ে যায়, তোমার সব চুল উঠে তুমি টাকলা হয়ে যাবে, দেখবি এইটা আমার মতো এক অসহায় তিথির অভিশাপ। দমে যাওয়ার পাত্র তো নয়, উল্টো তার কথায় পৈশাচিক আনন্দ পেয়ে অট্টহাসি হেসে উঠল, যেন তিথির এই অভিশাপ তার কানে কোনো প্রেমের কবিতার মতো শোনালো। আয়ান হাসতে হাসতে জবাব দিল, আরে তাহলে তো তোরই ভালো, মানুষ দেখলেই বলবে তিথি তোর স্বামী তো টাকলা, সবাই যখন এসব বলে তোকে খ্যাপাবে তখন তুই রাগে লুচির মতো ফুলবি, আর সেই ফোলা লুচি ছিঁড়ে ছিঁড়ে আমি আয়েশ করে সবজি ডাল দিয়ে খাবো। কথাটা শেষ করেই আয়ানের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। সে চল শক্ত করে ঘড়ির দিকে এক পলক তাকে গম্ভীর গলায় চূড়ান্ত হুঁশিয়ারি দিল, দেখ তিথি, আমার হাতে একদম সময় নেই, খুব তাড়া আছে। তুই কি এখন ওই রাস্তার মাঝখানে গিয়ে নিজের শাস্তি পালন করবি, নাকি আমি ঠিক এই প্রকাশ্য রাস্তাতেই আমার কাজ শুরু করে দিব? তিথি বুঝতে পারলো এই আয়ান লোকটা আসলে চরম নির্লজ্জ, সে যা বলে তা সত্যি সত্যিই করে ফেলে। তার কোনো উপায় না দেখে তিথি এবার অত্যন্ত অসহায় গলায় বলল, ছাড়ো, আমি দাঁড়াচ্ছি। আয়ান ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, গুড। বলেই আয়ান তাকে ছেড়ে দিল। তিথি মুখ গোমড়া করে রাস্তার ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ালো। আয়ান তাকে যেভাবে যেভাবে বলতে বলল সেভাবেই দুই কান ধরে এক পা উঁচু করে দাঁড়িয়ে সব কথা বলতে শুরু করলো। আয়ান রাস্তার এক পাশে দাঁড়িয়ে হাত ভাঁজ করে হাসতে হাসতে এই দৃশ্য উপভোগ করতে লাগলো। রাস্তার পথচরীরা যাওয়ার সময় আর চোখে তিথির দিকে তাকাচ্ছে আর একে অপরকে কি যেন বলছে। অপমানে আর লজ্জায় তিথির এবার নিজের চোখ দুটো শক্ত হয়ে বন্ধ করে ফেলল। শিকদার বাড়ি, রাত ৯টা। সৃজনী তার রুমের বিছানায় শুয়ে মনের সুখে গড়াগড়ি খাচ্ছে। তার হাতে ধরা ফোনটিতে সেই ছবিগুলো খোলা, যেগুলো তার বান্ধবী রৌদ্রের সাথে তুলেছিল। এক একটা ছবি দেখছে আর লজ্জায় বালিশে মুখ ঢাকছে। সৃজনী ফোনের ছবির দিকে তাকিয়ে আনমনে বলে উঠল, ইস, আপনি আগে কথায় ছিলেন, আমার জীবনে আসতে আপনার এত দেরি হলো কেন? যাই হোক, দেরি করে এসেছেন তো কি হয়েছে, এখন যখন এসেছেন তখন এই সময়টাকে আমি সারা জীবনের জন্য ধরে রাখতে চাই। বলেই সৃজনী খিলখিল করে হাসতে লাগলো। তার মনের গহীনে প্রেমের হাওয়া লেগেছে। আসলে প্রেমের হাওয়া বললে ভুল হবে, সে রৌদ্রের প্রেমে একদম হাবুডুবু খাচ্ছে। হঠাৎ সৃজনীর মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। সে রৌদ্রের সাথে তোলা ছবিগুলো নিয়ে তার ফেসবুক পেজে গেল। তবে রৌদ্রের মুখের উপর আপাতত একটা ইমোজি বসিয়ে দিল, যাতে হুট করে রৌদ্রের সামনে এই পোস্ট পড়লে সে নিজেকে চিনতে না পারে। কারণ রৌদ্রের অনুমতি ছাড়া তার ছবি দিলে যদি সে রাগ করে বা মাইন্ড করে, এই ভয়ে সৃজনী মুখটা ঢেকে দিল। সব ঠিকঠাক করে সৃজনী ছবিটা পোস্ট করলো আর ক্যাপশনে দিল, একাকিনী জীবনে আপনি সেই পুরুষ যে আমার একাকিত্বকে সরিয়ে দিল, আমার মনে প্রেম সমুদ্রের ভালোবাসায় তলিয়ে দিয়েছেন। রাত 11টা, খানবাড়ি। ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে তোরা। তার দৃষ্টি গেটের দিকে একদমই স্থির হয়ে আছে। রৌদ্র এখনো আসেনি। সময় যত বাড়ছে তোরার মনের ভেতর জমে থাকা অভিমানটাও যেন তত ভারী হচ্ছে। আজ রৌদ্রের ওপর তার ভীষণ রাগ হয়েছে। অভিমানে সে ফোনটা কেটে দিয়েছিল, অথচ লোকটা একবারের জন্য কল ব্যাক করেনি। তোরার মনে হচ্ছে রৌদ্রের জন্য তার এই গভীর ভালোবাসা যেন তার বুক চিরে গলে গলে পড়ছে। অনেক বেশি খারাপ লাগছে তার। না চাইতেও দুচোখ বেয়ে অবাধ্য জল গড়িয়ে পড়ছে। প্রিয় মানুষ যখন মনের অবস্থা বোঝে না, তখন সেই নিঃশব্দ কষ্টটা সহ্য করা বড় কঠিন হয়ে দাঁড়ায়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ গাড়ির ইঞ্জিনের শব্দে তোরা চমকে উঠল। তাকিয়ে দেখলো রৌদ্রের গাড়িটা গেট দিয়ে ভেতরে ঢুকছে। ওকে দেখেও তোরা অভিমানের চোখ ভিজিয়ে নিল। মনে মনে প্রতিজ্ঞা করলো আজ কিছুতেই রৌদ্রের সাথে আগে থেকে কথা বলবে না। রৌদ্র দ্রুত বাড়ির ভেতর ঢুকলো। তার মুখভঙ্গি দেখলেই বোঝা যাচ্ছে সে কতটা ক্লান্ত আর কতটা চাপের মধ্য দিয়ে গেছে আজ। রুমে ঢুকে তোরাকে দেখতে না পেয়ে সে নিশ্চিত হয়ে গেল যে মেয়েটা ব্যালকনিতেই আছে। রৌদ্রের সারা শরীর অবসাদে ভেঙে আসছে, মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। সে ব্যালকনিতে গিয়ে তোরাকে ডাকার মতো শক্তিটুকুও পাচ্ছিল না। তাই সে আগে শরীরটা একটু ঠিক করার সিদ্ধান্ত নিল। ঘড়ি আর শার্টটা আলগোছে খুলে বিছানায় রেখে তোয়ালে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। এই মুহূর্তে একটা ঠান্ডা পানির গোসল না করলে তার শরীর আর মাথার এই প্রচণ্ড অস্বস্তি কিছুতেই যাবে না। তোরা এখনো ব্যালকনিতে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সময় যেন কাটছেই না। সে মনে মনে ভাবছে রৌদ্র তো অনেকক্ষণ আগে বাড়ির ভিতরে ঢুকেছে, তাহলে এখনো সে ব্যালকনিতে তার কাছে কেন এলো না? বিরক্তি আর অভিমানে তোরার বুক ফেটে যাচ্ছে। শেষমেশ কৌতূহল আর জেদ সামলাতে না পেরে সে অনেকটা বিড়ালের মতো চুপি চুপি পা ফেলে রুমে ঢুকলো। রুমে ঢুকে তোরা দেখলো ঘরটা একদম ফাঁকা। বিছানার ওপর রৌদ্রের শার্ট, দামি ঘড়ি আর টাইটা অগোছালো ভাবে পড়ে আছে। ঠিক সেই মুহূর্তেই ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো।
তোরা চোখ তুলে তাকাতেই দেখলো রৌদ্র বেরিয়ে আসছে, পরনে তার শুধু একটা সাদা তোয়ালে জড়ানো। হঠাৎ এমন অবস্থায় রুদ্রকে দেখে তোরা থতমত খেয়ে গেল। ক্ষণিকের জন্য দুজনে চোখাচোখি হলেও তোরা দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নিল। প্রচণ্ড অভিমানে মুখটা কুঁচকে সে কোনো কথা না বলে আবার গটগট করে হেঁটে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। এবার তোরার মনটা আগের চেয়েও বেশি বেশি উঠল। সে ভাবলো লোকটাকে ন্যূনতম কোনো কাণ্ডজ্ঞান নেই, বাড়ি ফিরে আগে একবার এসে দেখা করবে। না, তা না করে সোজা গোসলে চলে গেল। একটু কথা বলার প্রয়োজনও বোধ করলো না। তোরা ঠিক করে নিল আজ রৌদ্রের সাথে কথাই বলবে না। রৌদ্র তোয়ালে নিয়ে নিজের ভেজা চুলগুলো মুছতে মুছতে আর চোখে দেখলো তার পাগলি বউটা ব্যালকনিতে অভিমানে ঠোঁট ফুলিয়ে দাঁড়িয়ে আছে। সে ভালো করেই জানে তোরা কতটা অভিমানী। রৌদ্র আর দেরি করলো না, দ্রুত একটা টি শার্ট আর ট্রাউজার পরে সোজা ব্যালকনিতে গিয়ে হাজির হলো। তোরা তখনও বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে নিজের কষ্টের সাথে লড়াই করছে। রৌদ্র নিঃশব্দে পিছন থেকে গিয়ে তোরাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তোরা বুঝতে পারলো রৌদ্র ওকে ধরেছে, কিন্তু তার মনটা আজ পাথরের মতো শক্ত হয়ে আছে। সে নড়ল না, কোনো প্রতিক্রিয়াও দেখালো না। রৌদ্র তুরার গালটা আলতো করে নিজের দিকে ঘুরে টুস করে একটা পাপ্পি দিয়ে খেলো। তারপর ওর কানের খুব কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার পাগলি বউটা কি অনেক অভিমান করে আছে? শোনো না আমার সোনা বউ, আসলে আজকের মিটিংয়ের চাপটা অসহ্য ছিল। ডিলটা অনেক বড় ছিল তো, তাই আমাকে একাই সবকিছু সামলাতে হয়েছে। বিশ্বাস করো, এক মুহূর্তের জন্য ফোনটা হাতে নেওয়ার সুযোগ পাইনি। আর শরীরটাও এত বেশি খারাপ লাগছিল যে আগে একটু গোসল করে ফ্রেশ হয়ে নিলাম, যাতে তোমার কাছে এলে মাথাটা শান্ত থাকে। এবার রাগটা ছাড়ো না সোনা। তোরা তবুও কোনো উত্তর দিল না। সে এখনো একদম কাঠের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, যেন রৌদ্রের এই আদুরে কথাগুলো তাকে একটু স্পর্শ করছে না। রৌদ্র এবার হার মানার পাত্র নয়। সে তুরার ঘাড়ে নিজের মুখটা গুজল, যেন তার উষ্ণ নিঃশ্বাসে তুরার অভিমান গলে যায়। করুণ সুরে সে আবার বলল, ওই বউ, কথা বলো না কেন? আচ্ছা বাবা, সরি, এবার অন্তত মাফ করে দাও। এমন ভুল আর হবে না। এরপর থেকে হাজার ব্যস্ততা থাকলেও আমি তোমাকে কল করব। আর শরীর যত খারাপ থাকুক, আগে এসে তোমার অভিমান ভাঙাবো। এবার অন্তত মুখটা খোলো। কথা বললে কি তোমার খুব কষ্ট হবে? কিন্তু তোরা তবুও কথা বলল না। তার অভিমান যেন পাহাড় সমান। রৌদ্র বুঝলো এইভাবে কাজ হবে না। সে মুহূর্তে তোরাকে ছেড়ে দিয়ে নিজের কান ধরে ওঠবোস করতে শুরু করলো। একদম বাচ্চাদের মতো মুখ করে বলতে লাগলো, সরি বউ, এবারের মতো মাফ করে দাও। একটু কথা বলো। এই দেখো কান ধরেছি। আর এমন হবে না, বলছি তো। সারাদিন কাজের চাপে থাকার পর তোমার সাথে কথা না বললে আমার খুব খারাপ লাগে। দেখো শরীরটা অনেক দুর্বল, ক্ষুধায় পেটেরও ভেতর ইঁদুর দৌড়াচ্ছে। একটু দয়া করো তোমার এই অসহায় স্বামীর ওপর প্লিজ। টানা 50 বার উঠবস করার পর তোরার মন যেন গলে গেল। সে রৌদ্রের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, নেকা নাটক করতে হবে না, সোজা হয়ে দাঁড়ান। তোরা কথা বলছে দেখে রৌদ্র খুশিতে আত্মহারা হয়ে গেল। সে তোরাকে জড়িয়ে ধরে গালে পাগলের মতো অন্তত 10টা চুমু খেয়ে বলল, এই তো বউ কথা বলেছে, আমি জানতাম আমি অভিমান ভাঙানোর মিশনে সফল হবই। তোরা মুখ ভেঙচি কেটে বলল, কচু আপনি, নিচে চলেন এবার। রৌদ্র আর তোরা দুজনে নিচে নেমে গেল। বাড়ির সবাই ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। ডাইনিং টেবিলে আগে থেকে খাবার বেড়ে ঢাকা রাখা ছিল। তোরা আর রৌদ্র খেতে বসলো। তোরা কোনো কথা না বলে নিজের মতো খেতে শুরু করলো, কিন্তু রৌদ্র চুপচাপ বসে আছে, খাচ্ছে না। তোরা খেয়াল করে বলল, কি হলো, খাচ্ছেন না কেন? রৌদ্র আবদার সুরে বলল, খাইয়ে দাও না। তোরা সাথে সাথে উত্তর দিল, পারবো না, নিজে খেতে পারলে খান, নয়তো না খেয়ে বসে থাকেন। কত বড় মানুষ, আমাকে বলে খাইয়ে দিতে, বাচ্চা নাকি? রুদ্র এবার একদম ছোট কাটা জবাব দিল, বাচ্চা না বউ, বাচ্চার বাবা হব, যাই হোক, খাইয়ে দিবা নাকি আমি খেয়ে নেব? তোরা রৌদ্রের গুঁড়ো কথার মানে না বুঝে বিরক্তির সুরে বলল, খান, না করেছে কে? কথাটা বলেই তোরা তার নিজের জন্য দেখালো, নিজের জন্য মাখানো লোকমা ভাত মুখে নিতে যাবে, ঠিক তখনই রৌদ্র ছো মেরে তোরা সে হাতটা নিজের মুখে পুরে নিল এবং ভাতগুলো নিয়ে তৃপ্তি করে চিপুতে লাগলো। তোরা চোখ রাঙিয়ে বলল, কি হলো এটা? আমার হাত থেকে ভাত কেড়ে নিলেন কেন? রৌদ্র ভাতটুকু গিলে নিয়ে মুচকি হেসে বলল, বউ, যখন শখ করে খাইয়ে দিচ্ছে না তখন এভাবেই কেড়ে খেতে হয়। তোমার হাতের ছোঁয়া লেগে ভাতটা যেন অমৃত হয়ে গেছে। তোরা মুখটা ঝামটা দিয়ে বলল, আপনার কি নিজের থালায় ভাতের আকাল পড়েছে? অসভ্যতা করবেন না তো। রুদ্র এবার চেয়ারটা তোরার আরো কাছে টেনে নিয়ে বসলো। তোরার বাম হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে বলল, নিজের থালার ভাতের চেয়ে তোমার লোকমার স্বাদ অনেক বেশি। এখন কি ভালোই ভালোই নিজ হাতে খাইয়ে দিবে, নাকি আমি বারবার তোমার মুখ থেকে কেড়ে নেব? সিদ্ধান্ত তোমার।
তোরা কয়েক মুহূর্ত রৌদ্রের দিকে চোখের দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেললো। এই জেদি লোকটার সাথে পারা অসম্ভব, সারাক্ষণ জ্বালিয়ে মারবে তাকে। তোরা আবার এক লোকমা ভাত মেখে রৌদ্রের মুখের সামনে ধরলো। এই নিন, হা করেন। রৌদ্র হা করে খাবারটা মুখে নিয়ে চিবোতে চিবোতে বলল, মনে হচ্ছে অমৃত খাচ্ছি। এত স্বাদ কেন বুঝতে পারছি না। রান্নায় জাদু আছে নাকি বউয়ের হাতে খাচ্ছি বলে স্বাদ লাগছে? ওহ, অবশ্য বউয়ের হাতে খাচ্ছি বলেই এত স্বাদ লাগছে। তোরা রুদ্রকে খাইয়ে দিতে দিতে বিরক্ত হওয়ার ভান করে বলল, এত কথা কেন বলেন আপনি? রুদ্র বেহাইয়ের মতো উত্তর দিল, তোমার সমস্যা হলে কানে তুলো দিয়ে রাখো। তোরা আর কোনো কথা বলল না। সে জানে যত কথা বাড়াবে এই লোকটা ততই আরো বেশি বক করবে। তোরা চুপচাপ নিজেও খেতে লাগলো আর রৌদ্রকেও খাইয়ে দিতে লাগলো। ডাইনিং রুমের নিস্তব্ধতায় শুধু তাদের চিবানোর শব্দ আর রৌদ্রের তৃপ্তির হাসি শোনা যাচ্ছিল। খাওয়া শেষে দুজনে রুমে আসলো। তোরা ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এলো। রুমে ফিরে দেখে রৌদ্র এরই মধ্যে বিছানায় শুয়ে পড়েছে। সারাদিনের ক্লান্তি যেন ওর চোখে মুখে লেগে আছে। তোরা গিয়ে ওর পাশে চুপচাপ শুতে রৌদ্র এক হাত দিয়ে তোরাকে নিজের বুকের মাঝে টেনে জড়িয়ে ধরল। রৌদ্রের সেই উষ্ণ আলিঙ্গনে তোরা সব অভিমান মুহূর্তেই ধুয়ে মুছে গেল। রৌদ্র শান্তিতে চোখ বন্ধ করলো। তোরা রৌদ্রের প্রশস্ত বুকে নিজের মুখ গুজে দিয়ে পরম নিশ্চিন্তে চোখ বন্ধ করলো। এই বুকটাই যেন তার পৃথিবীর সব থেকে নিরাপদ আর সুখের জায়গা। সারাদিনের ঝগড়া, অভিমান আর রাগ সবই যেন এই একটি আলিঙ্গনে বিলীন হয়ে যায়। চলবে, গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।